এবং তার কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে যা আলোচিত হয়েছে সেই সম্পর্কে আলোকপাত করার জন্যই এই বক্তৃতার প্রথমটা। আমি প্রথমেই রাজ্যপাল মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হাউসের পক্ষ থেকে। তিনি আমাদের বিধানসভায় এসেছেন এবং মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কথা মেনে তিনি ভাষণ দিতে রাজি হয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি ভালো থাকুন, তার পরিবার ভালো থাকুন এবং আমাদের জন্য তিনি ভালো রাখুন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্বভাষ সর্বপ্রিয় সকল মাননীয় বিধায়কদের এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা হয়তো অংশগ্রহণ করতে পারেন কিন্তু শুনেছেন তার বিষয়ে। আমি বিশেষ করে বিধানসভা সেক্রেটারি স্টাফ থেকে শুরু করে যারা বিভিন্ন কাজ করে থাকেন, মাঠ সরানো শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক যারা আসেন বিধানসভা দেখে তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সায়ন্তিকা বক্তৃতা শুনছিলাম, খুবই ভালো বলেছে, এত তাড়াতাড়ি নিয়ে এত ভালো বক্তৃতা দিতে এটা আমি ভাবতেও পারি। মাত্র 7-8 মিনিটের মধ্যে অবরাপ করা ইটস এক্সিলেন্ট জব। আমি বক্তৃতা শুনেছি হুমায়ুন কবিরের, তিনিও নয় নিয়ে নিজে কাজ করছেন, অভিজ্ঞতা নিয়ে তিনি কিছু কথা এখানে সঞ্চিত করেছেন, তাকে আমার অনেক। আমি বক্তৃতা শুনেছি জয়প্রকাশ কপুর দারুণভাবে হিন্দি ভাষায় সে চা বাগানের কথা আদিবাসীদের কথা তুলে ধরেছেন, তাকেও আমার অনেক অনেক অভিনন্দন। লাস্ট বক্তৃতায় শুনলাম মোশাররফ হোসেনের খুবই বলিষ্ঠভাবে সুন্দরভাবে সহজাতভাবে সুষ্ঠুভাবে একেবারে সুষ্ঠুগত কাঠামোর মধ্যে নিয়ে এসে সুসংহত ভাষায় সুন্দরভাবে বক্তৃতা দিয়েছে। পার্লামেন্টারি বক্তৃতা এটাই তো নিয়ম, বিধানসভা বক্তৃতা এটাই তো নিয়ম। যদি কারো কিছু বলা থাকে তার জন্য সময় থাকে, আর্গুমেন্ট দিয়ে কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে। গণতন্ত্রে এটাই সৌভাগ্যনীয়, গণতন্ত্রে কিন্তু এটাই সৌজন্য। আমি বিধানসভা সমিতি বিজেপি বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিয়ে গিয়েছিলাম। তো আমি দেখলাম নজর প্রেজেন্ট ছিল বা অন্য প্রেজেন্ট ছিল বা বিরোধী দল। তো আমি মাননীয় জিজ্ঞেস করলাম, আপনাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিয়ে বিরোধী দল আসে না? বললেন যে না, কিন্তু আমাদের পার্টি তো পার্লামেন্টে বিরোধী দল যে মিটিং ডাকে, সরকার যে মিটিং ডাকে, পার্লামেন্টারি পার্টি যে মিটিং ডাকে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং ডাকে, আমাদের সাথে ধারাবাহিক বিরোধিতা থাকা সত্ত্বেও, আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের সাংসদরা কিন্তু প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করে। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌজন্য। মনে রাখবেন, ভারতবর্ষে শুধু একটা বিধানসভা নয়, পশ্চিমবঙ্গ বিধানসভা, ভারতবর্ষে অনেক ফেডারেল স্টেট আছে এবং ডাবল ইঞ্জিন সরকারেরও অনেকগুলো রাজ্য আছে। অনেক সময় নিয়োগ করছে রেশিও অনুযায়ী কার কত সদস্য, সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সংসদরাও দেয়, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তার সত্ত্বেও অপপ্রচার কুৎসা চক্রান্ত করে ষড়যন্ত্র করে ঘুরে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদা ক্ষীণ করার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে
যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কথা বলবেন বলতে বলতে বক হয়ে যায়। এত বকার পরেও বক মানে কথা বলছি, বকুনি বলা কথার অনেক রকম মানে হয়। একটা ওয়ার্ডে বাইরে কি বললেন, ভিডিওতে অ্যাসেম্বলি তো করেছে, কাগজ চলেছেন বলেছেন, আমিও চলেছি। শুনুন, আপনারা কতদিন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ চলে চিনেছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি কংগ্রেস থেকে একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, কলিং অ্যাটেনশন করতে দেওয়া হতো না, কোশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। আমি আজ পার্লামেন্টে একা বসে আছি। আমার কবিতা আছে, দেখবেন লেখা কবিতা একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করে এরা কথা শুনছে না, এরা তো রোজ বলে। আমি নিজে কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখি। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলে, যেটা আমরা বলি না, বলা উচিত নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট, এটাও একটা শিল্প। এটা জানতে হবে। যারা বক্তৃতা দেন, বক্তৃতা দিতে ফ্রিডম অফ স্পিচ মানে এ নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা পর্যন্ত যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পার্সি, কেউ রাজবংশী, কেউ খান্দাপুরি, কেউ আদিবাসী, কেউ তপসিলি, কেউ ভাই, কেউ বোন। মানুষ তাদের নির্বাচিত হয়ে পাঠিয়েছে। তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছে? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। আমরা সর্বধর্মকে সম্মান করি, কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধম শরণং গচ্ছামির থেকে শিখেছি, পঞ্চানন বর্মন থেকে শিখেছি, রঘুনাথ মুর্মু থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই। এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করেছে। বড় সামনে খেলেছি। আমি স্পিকারকে বলবো আমাদের প্রমাণ দিতে হবে। আমি শিবুরে যখন করতে দেয়নি, আমি শিবুকে আমি তার সাথে দেখা করতে আসছিলাম, তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসে গেল, আমাকে পুলিশ ডেকে আপনারা ঢুকতে দেবে না। আমি যখন বিরোধী দল নেতাকে খবর দিই, তার সাথে আমাকে মারা হচ্ছে। তখন আমাদের বিরোধী দল আমাকে মিছিল হচ্ছিল। আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারে
শেয়ার করলাম যে কিভাবে শিশুরা আমাকে বুদ্ধি দিল না, আমার অত্যাচার করা হলো। বন্ধু, প্রত্যেক টিভি চ্যানেলের কাছে ছবি আছে, এখনকার যারা আছেন তাদের কাছে ওই ছবি আছে। প্লিজ দয়া করে দেখে নেবেন যে আমার আটকে ছিল কিনা। আমি সংবিধান দেখে কথা বলছি, তার সত্ত্বেও আমাকে শুনতে দেয়নি। সেদিকে রেকর্ড আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরণ করেছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি, আমি সেদিনও ঢুকেছিলাম। আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম, আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল। সেদিনকে আমাদের এমএলএ সব শাস্তি করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের বেতন পৌঁছে দেওয়া হয়নি। আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা হচ্ছে, স্পিকার মাননীয় স্পিকারেরা। আমি তো প্রেসিডেন্ট ছিলাম। আমার নামে আপনারা কি বলছে সেদিন কালকে? আর যদি মনে করেন আমাকে সুদ দেওয়া উচিত নয়, তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই। আমার সেলফ রেসপেক্টের বিসর্জন নিয়ে আমি রাজনীতি করি না। আমার আত্মসম্মান নিয়ে খেলা করতে আমি দেব না। সে যত লিখতে হোক, আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না। বারবার অসম্মানিত হতে হতে লেবু পচলাতে পচলাতে কিন্তু হয়। মনে রাখবেন, লক্ষণের রেখা এইভাবে যদি আপনারা দণ্ডি ভাঙবার চেষ্টা করেন, তাহলে জবাব তো আমার অধিকার দেয়। আমি নিজে জবাব দিতাম, জবাব দেওয়ার অধিকার আমার আছে। বাইরে কি বললেন, আমি ভিডিওটা দেখেছি, একজন আমাকে পাঠিয়েছিলেন, দুজন পাঠিয়েছে, দুজন সাংবাদিক বন্ধু। আমি তাদের মুখে কি পাবো? ভিডিওতে কি বলছেন এবং কাজেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে যে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে এ বছর ঋক্সাম যজ্ঞ করব, এত সস্তা। আমাদের তপন মুনিষিয়া যারা সিংহন্ত বৃষ্টি অমৃত পুত্র বলেছিলেন, মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন, সেই হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম থেকে আলাদা। আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবীটা না থাকলে ভালো, কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমি কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছে মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই, আপনারা আমাদের 50 টাকা দিয়ে আমার আর প্রশ্ন করবে না, কিন্তু সবার থেকে আমাদের তার বিজয়ের স্থান পায় সম্মান হিসাবে। আপনি কোথায় কোথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলে, আমি বলতে চাই না কথা, কিন্তু আমি বলছি কোর্ট করে, আমি একটা মিত্র বলে বলছি, বলেছি যে মমতা ব্যানার্জি কিভাবে সরকারের বাবা সভাপতি
জানবার জন্য করলো। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, যেহেতু সম্পত্তি আমরা একটু নিইনি, হ্যাঁ ছিল নিজস্ব সম্পত্তি ছিল, নিইনি আমরা, মাথায় রাখবে গ্রামে সব কোথায় চালু আছে। আমি কিছুদিন আগে মুর্শিদাবাদে গিয়েছিলাম, বাবার বড় বড় ছেলে মেয়েদের ওপরে দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয়। তাও আমার কাছে শরীরে একটা সই করবে, আমরা কেন বললো আমরা রামপুরের তো অসুবিধা আছে। আমি ছিলেন যে আমরা রামপুরের একটা মন্দির করতেছি। আমি একবার জিজ্ঞেস করলাম না আমি আমার সই করার অধিকার কিনা তাও জানি না, কিন্তু ওরা যখন এসে বললো তখন আমি সম্পূর্ণ সইটা করে নিলাম। আমরা সব ভাবি না, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছে তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে মাথায় যে ঘুমায়, কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাদের নেই। কি বললেন হিন্দু ধর্ম নিয়ে বলতেছে, হিন্দু ধর্ম কি নাকি সংস্কৃতি কিছু করতে দেওয়া হয় না? সব বাড়ি বাড়ি পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবার যদি ধরে নেয়, মানে একটা পরিবারে 3-4 জন থাকে এবং ক্লাব যদি ধরে নেয় 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি আমার রেকর্ড করে দিলাম, সেখানে পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যমুনা ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে। যেহেতু ওখানে একটা বিল্ডিং বেশি আছে, একটা কাজ হচ্ছে কনস্ট্রাকশন, একটা জায়গায় গার্বেজ করেছে, রাবিশ করেছে, তাই ওরা করেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও, ওরা গেটের ভিতরে ঢুকতে চেয়েছিল। তারপরে কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজে হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজো। আমি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি রেকর্ড করতে চাই। এত মিথ্যে, এত কুৎসা। আমি तो बंधु दिल्ली में ऐसे ममता जी को सरस्वती पूजा भी नहीं करने देता, दुर्गा पूजा भी नहीं करने देता। कत दुर्गा पूजा হয়, কত সরস্বতী পুজো হয়, কত লক্ষ্মী পুজো হয়, কত গণেশ পুজো হয়, কত ভোলে বাবা হয়, কত সর্বধর্মের হয়। আমাকে বলেছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের
বাইরে নয়, বেঙ্গল নেপাল বর্ডার আছে, বেঙ্গল ইজ এ কি স্টেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে। মনে রাখবেন, বাংলার বর্ডার নেপাল, বাংলার বর্ডার ভুটান, বাংলার বর্ডার পাকিস্তান, বাংলাদেশের পরে বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তান, মায়ানমার, ওদিকে ভারতবর্ষের বর্ডার শ্রীলঙ্কা। কিন্তু আমাদের এখান থেকে মাত্র 3 ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র 2.5 ঘন্টায়। মনে রাখবেন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম। মনে রাখবেন, বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে, মনে রাখবেন, আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোশ্চেন করে না দেশের কোনো ব্যাপারে। আমরা তো কোশ্চেন করতে পারি, যারা এলো তাদের শিক্ষকদের নিয়ে আসা হবে। কেন? কি উত্তর আপনাদের বলে দিচ্ছেন? ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি যদি বেঁচেছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকলটা এক একটা দেশে একরকম হয় না, মানবিকতা তো সবার মধ্যে। কিন্তু আপনি কি একবার প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ, তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ উঠেও থাকে, নিশ্চয়ই আপনি সসম্মানে আপনি বলতে পারবেন, আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইট করে আমি আমার ভারতীয় নিয়ে আসবো। যদি কেউ ইলিগাল ঢুকে থাকে, ওই দায়িত্ব নিচ্ছে। আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন, তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকড় বেঁধে, হাতে শিকড় বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছে এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাদের টেরোরিস্টদের সাথে যোগাযোগ করে দিচ্ছেন। এর থেকে মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিকৃত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি, কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে, আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে। আমরা সবাই ভালো করছি, সীমান্তবর্তী আমরা নিজে নিজে করছি, আপনারা দুজনে আমরা খুশি। কারণ আমরা চাই আমার বাংলার শান্তির জন্য, আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশেও ভালো থাকুক, অন্যান্য দেশেও ভালো থাকুক। আমাদের কি অসুবিধা আছে? এ কথাগুলো কখনো আলোচনা করে দেখেছি? একবার কাশ্মীর মন্দির দেখেছেন? হিন্দু ধর্মের গোড়াগাড়া সব হিন্দুইজম। What is the meaning of Hinduism? স্বামী বিবেকানন্দের শিক্ষা পত্রিকা বলুন। It's a unique cultural religion. যখন স্বামী বিবেকানন্দের বাড়িতে দখল হয়ে যাচ্ছিল রাত্রিবেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান। আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মার্কিষ্ট বিল্ডিং করার জন্য তৈরি নিচ্ছিল, এখন বেঁচে নেই ডক্টর সুব্রত মৈত্র। তিনি তার আগের দিন রাত্রিবেলায়, রাতে দখল হইল, রাত 12টায় ফোন করলেন, মমতা একটা সিরিয়াস খবর আছে। এখন কি? তিনি বলেছিলেন, আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা চিন্তা শিখে
কর্পোরেশন থেকে কিনিয়ে নিয়েছি। সিস্টার নিবেদিতা কলকাতায় তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও আমি নিজে দোকান করে দিয়ে আমাদের টাকা দিয়ে কিনে তারপরে তাদের হস্তান্তর করি। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন যে বাড়িতে, সেই বাড়িটা বিমান বন্ধুরা নিয়ে নিয়েছিল। আমি একবার ছাত্র মহারাজ বেলুন থেকে আমার সাথে গেলেন এবং আমাদের সাথে ডিএনএস থেকে শুরু করে বিমান বন্ধুকেও ডাক্তার, তখন সিসিটিভি চেয়ারম্যান ছিলেন। আমি বললাম এই বাড়িটা ফেরত দিতে হবে। উনি বললেন না, দিতে পারবো না। আমি বললাম আমি যদি পাল্টা একটা বাড়ি দিই, এই বাড়ি একেবারে স্টাইলে এবং যতটা জায়গা আছে ততটা, তাহলে তুমি দেবে কি দেবে না বলে আমি তাকে বলেছিলাম। অল্প আমি জিজ্ঞেস করলাম একেবারে ইউথ হোস্টেলটার কি অবস্থা, বলে দিদি নতুন তৈরি হয়েছে একই রকমের। আমি বললাম যাও ইউথ হোস্টেল নিয়ে নাও, নিবেদিতার বাড়ি ফেরত দাও, যেখানে নিবেদিতার রোজটা করেছে সেই বাড়িটা ফিরিয়ে নিয়েছিলাম। এখনো নিবেদিতার কাজের আন্ডারে আছে বা ওদের যে বেরোবে যে সমস্ত কাজ থাকে। বাপ্পা যেন মায়ের বাড়ি তাই ঢুকতে পারছিল না, কতবার মায়ের রিকোয়েস্ট করেছে, সেটাও ক্লিয়ার করে দিয়েছে। যেখানে ওখানে অনেক মানুষ বাস করতে তাদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করে দেওয়া। এটা কোন ধরনের উত্তর আছে গভর্নমেন্টটা? তারাপীঠের মন্দির ভোগকর থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা। এটা আমরা করেছিলাম। আশিস দাসী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। দক্ষিণেশ্বর স্কাইওয়াক কতবার পড়ে গেছে, কতবার গন্ডগোল হয়েছে। আমি নিজে 3 বার ইন্টারভিউ করে মিটিং করে তারপরে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের সম্মানার্থে স্কাইওয়াক আমরা করে দিয়েছি। কঙ্কালী যাওয়ার ছবিটি বীরভূমে কারা করেছিল? আমরা, আমাদের সরকার। ফুলরামায়ের মন্দির উন্নয়ন কারা করেছিল? আমাদের সরকার। তারকনাথের মন্দির বলে বাবা পান লাগাও, ত্রিশূলধারী শক্তি লাগাও, কারা করেছিল? আমরা। দুর্গেশ্বরী মন্দির খুলে গেছিল, কারা করেছিল? আমরা। মদনমোহন মন্দির দেখাশোনা কারা করেন? কুচবিহারে আমরা। শিবজগৎ মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি। মদনমোহন মন্দিরও গেস্ট হাউস থেকে শুরু করে সব করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক করছে, কারা করছে? আমাদের সরকার। কোনদিন ভেবেছিলেন করা উচিত? গঙ্গা সরকার একবার চলেন না, যেটা ইনকম হয় সেটা নিয়ে চলে যায় ইউপিতে। কত মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ যায়, 1 কোটি 1 কোটি মানুষ যায়, জলে করে পার করতে হয়। কত শক্ত, কত কাপ, এক একটা মানুষ জলে জলে পার করে। কতদিন বলেছিলাম একটা গঙ্গা সমস্যা করে দাও, বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে। ওই বিরোধী দলের নেতারা, হিন্দু ধর্মের পথপ্রদর্শক, একবার বলেছেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গা সমস্যা করা উচিত, গঙ্গা সরকারের স্বার্থে না করেননি। আমরা সেটা করছি। এই বাজেট তার জন্য
না। কি বললেন বাবু? যে বাবু বক করতে ভালোবাসেন বক বাবু কি বললেন? বললেন যেদিন ওটা হবে আমি সেদিন সব লেখাও করে বসে থাকবো। তার মানে আপনি জানেন দীঘায় একটা হিন্দু ধর্মের অনুষ্ঠান জগন্নাথ ধাম ওরা হচ্ছে হচ্ছে হিংসে হচ্ছে কচুরি বানা হচ্ছে কচু পাতা পাওয়া যায় কচুরি বানায় যান পেয়ে যাবেন সেগুলো দিয়ে গ্রাম বিচুটি বলছে কচুরি বানায় কুচুটি বিচুটি না বিচুটি আমি বলছি কচুরি পান আমাদের গ্রামের সম্পদ তাই দিয়ে অনেক কাজ সেগুলো ভালো করে মেখে একদম শেষ হয়ে বসাবো দরকারে খাওয়া করি কচুরি বানায় আর মানুষকে মনে করি আমি জগন্নাথ ধাম করতে পারি এত সস্তা সাহস থাকলে বুকের পাটা থাকলে আটকাবে মনে রাখবে আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি আমি মুসলিম নেই বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে রিসেন্ট সেন্সাস হয়নি আগে সেন্সাস অনুযায়ী যদি করি বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30-33% সংখ্যালঘুরা থাকে তারা খাবে না তারা পড়বে না তারা স্কুলে যাবে না তারা শিক্ষা নেবে না তাদের একবার করে দিতে হবে তাদের মানতে হবে তাদের গ্রহণ করতে হবে আর আমি যদি করি আমার পাঁচটা আঙুলে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারস্য মুসলমান খ্রিস্টানি সেটা অন্যায় এভাবে শিখেছি নজরুল ইসলামের ভাষায় তৃণমূলের সিংহার বাংলায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ একই বৃন্দের কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়মণি আর একজন তার প্রাণ আমাকে মুসলিম লীগ বলছে আপনারা মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য অন্য পার্টিকে হারানোর জন্য কত সাহায্য নেন বেলুনটা ফাঁস করবো না গ্যাস বেলুনে গ্যাসটা পাঠিয়ে দিয়ে প্রমাণ করবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক কাউ কিছু বলার আগে মনে রাখবেন বাজে কথা বললে জনগণ চোখাম ভোতা করে দেবে আমাদের করতে হবে না এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত উৎসব করছে একটা অপপ্রচার করছে একদিন রাত্রে আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে সামনে রাখতে পারেন তো আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি আমাদের এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় কেউ আবার শ্যামা পুজো করেন এই তো কদিন মাঝে শিবরাত্রি আছে তারপরে দোল আছে কদিন আগে সময় চলে গেল তথ্যও জানে না বললো আমি মুসলিম লীগ তাই সবাইকে ছুটে সবাইকে ঘুরিয়ে ছুটি দিয়েছি আই চ্যালেঞ্জ দিস এবং ওরা আমাকে দাঁড়ান ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় পাই না আর মমতা ব্যানার্জি ভয় পায় নেই ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি কত রূপের কথা দেখি ভুলে গেছিলেন সমবর্ষে পরের দিন রাজবংশী নেতা ঠাকুর ৫৫ জন্মদিন ছুটিটা কার জন্য ছিল একদিন সমবর্ষে
বঞ্চনা করা চলে চুরির ক্যালেন্ডারটা দেখবেন এবং পরের রাজবংশে ভোট চাইতে যাবেন না। পঞ্চানন বর্মন ছুটি নিয়ে যারা এই নোংরা রাজনীতি করে কি খারাপ হয়েছে সেটা আমি জানি, সেটা বুঝবে পরে গিয়েছে। সুতরাং পুজো পার্বণ আমাকে শিখিয়ে লাভ নেই। মহাকুম্ভ আমি একবার বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মৃত্যু কুম্ভের মধ্যে আমি মহাকুম্ভকে সম্মান, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে একটা ফাইট খুলে এখন আমি মৃত্যু বললেন প্লিজ কথাটা কি সঠিক? কতদিন পরে বসে গেছেন কত হাজার হাজার আরো আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাব, আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মাদুরেও বসে 2000 টাকা, এক কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটাকে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা, আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাত তুলে দিয়েছে, যে একবার গেছে না গণেশ দুধ খাচ্ছে, সবখানে শান্ত সেটা পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইট তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানে স্ট্যাম্পে ঢুকতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। এটা এখন আমরা দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোকেরা ঢুকছেন, আসানসোলের লোকেরা ঢুকছেন, বিভিন্ন এলাকার লোকেরা ঢুকছেন, আর বলছেন সব বিনা পয়সা করবো, ফ্রিতে ট্রেন দিচ্ছে। আপনাদের দেখুন ক্যাপাসিটি আছে কিনা, কত লোক যেতে পারে, কত লোক একটা ট্রেনে যেতে পারে। আমরা তো ট্রেন ভাড়া করে 100 দিনের কাজে টাকা যখন পাচ্ছিল না, জব কার্ড হোল্ডাররা গরিব মানুষগুলো টাকা বুক করে টাকা দিয়ে ট্রেন বুক করা হয়েছে, পাওয়া যায়। আমি মিনিস্টার ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা টাকা নিয়েও করে টাকা ফেরত দিয়ে বললেন দেওয়া যাবে না, তাহলে ফ্রি ট্রেন কাকে দিচ্ছেন? সাফল কারা? এত হাইট তুলতে গেলেন কেন? এইসব সিরিয়াস প্রোগ্রামে তো হাইট তুলতে নেই। ফার্স্ট দেখতে হয় ক্যাপাসিটি আছে কিনা, প্ল্যানিংটা ভালো করে করতে হয়। রেল স্ট্যাম্পিডে অনেক মানুষ মারা গেছে, অনেক আহত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে রয়েছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে, সেখানে আমরা নোংরা রাজনীতি করি না। কেএমডিএ কাঠপুর থেকে কেএমডিএ নির্দেশন নেই, চামড়া কপিতে মারছে, লেজার বাপের ওখানে মারা গেল, যাই জন্য লেজারের অনেক কাপি মিটিং করা হয়েছে,
তাই আমরা কিন্তু প্রত্যেকে যদি ডেথ সার্টিফিকেট পাই, সেই জন্য এখানে পোস্টমর্টম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলির মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টম করা হয়েছে সে মারা গেছে স্ট্যাম্পেডে। এরপর তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গেছে, নিয়ে কম্পেনসেশন ঘোষণা করে পাস। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, যদি পোস্টমর্টম না করে, তো কোথা থেকে সে রাজি হবে? তার আইনে আপনাকে চেঞ্জ করতে হবে। করেননি তো, এইটুকু কাজ করতে পারেননি। আপনাদের মনে নেই, আমাদের মধ্যে আসি আমেরিকা একটা ঘটনা হয়েছিল, 110 জনের উপর আমরা বসে সারা রাতে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিলাম, চাকরি এবং টাকা হাতে হাতে দিয়ে। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরে মেলা চলাকালীন কোনো ভিডিও দিকে আমরা করি না। গঙ্গাসাগর মেলার আমি পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয় এবং আমরা যাদের দায়িত্ব দিই 4-5 জন মিনিস্টার, অন্যান্য এমএলএ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তার 4-5 দিন আগে থেকে ওখানে চলে যায় এবং সবাই ফিরে যাওয়ার পরে তারা ফিরে আসে। ওই লাল লাইট জ্বালিয়ে ফো ফো করতে করতে আর ভো ভো করতে করতে সাধারণ মানুষকে বোকাটা করে দিয়ে আর ভিআইপিদের জন্য হাইট তুলছেন, টাকা তুলছেন, আর গরিব মানুষগুলো কি মানুষ নয়? হিন্দু ধর্মের কথা যারা বলে গর্ববোধ করেন, আমি গর্ববোধ করি আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সব কথা বলি, এটা নিয়ে আমি বেশ গর্ব করি। কিন্তু আপনারা যখন আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার পুজো করি, আপনাকে সেই করি ধর্ম যাচ্ছে নিজের ব্যাপার, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন, আমরা করি না। আমাদের এখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, তাই এই কথাগুলো বলতে পারছেন, আদারওয়াইজ বলতে পারতেন না। যে স্বাধীনতা আপনারা এখানে পান, সেই স্বাধীনতা কোথাও পেয়ে পাবেন না। যার যেমন ইঞ্জিন সরকার থেকে ইঞ্জিন সরকার দিতে আসবে, মানুষ মরে গেলে চেপে দিচ্ছে, ধর্ষণ হলে এফআইআর দিচ্ছে না, খাদ্য করে মেয়েকে খুন হয়ে গেল, ফাঁসি হলো না, বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না, কি চাও? এটা আপনাদের বুঝতে হবে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া বাচ্চাদের হাতে পড়ে কোন বাচ্চারা সবটা দেখতে পায়। আগের হচ্ছে বয়স না হলে বাচ্চারা কিছু দেখতে পারতো না, অ্যাডাল্ট না হলে। এখন বাচ্চারা সব কিছু দেখতে পায়, সবাই দেখে। এত টাইম বাড়ছে কেন? তার কারণ এটাও একটা অনেক উল্টো পাল্টা যে সমস্ত ছাড়া হয়, সেগুলো ছাড়ার আগে বোঝা উচিত যেটা আমার সমাজে কি এফেক্ট করবে, সেটা কেউ ভাবে না। সেজন্য আমরা অপরাধিকার বিচার করেছিলাম যে এইসব কাজ করবে সবার মৃত্যুদণ্ড হবে। কিন্তু আপনারা বিষয় নিয়ে কি করবেন? তারা আমার লড়াই নিয়ে কোশ্চেন করে, আরে আমাদের পুলিশ 2 মাসের মধ্যে ফাঁসি করিয়ে দেয়, ফাঁসি অর্ডার করিয়ে দেয়। আপনারা কি করেন? আপনারা কোন কেসটা সব করেছেন আজ পর্যন্ত? আর যারা ধর্ষিত হয়েছেন তাদের পুড়িয়ে মেরেছেন রাস্তায়, কোর্টে সাক্ষী দিতে গেছে, তাদের সাক্ষী দিতে দেননি। ব্রিটিশ বিমান থেকে আমি সবার কথা বলি, একটার পর একটা স্টোরি হয়ে আসবে, কিন্তু আমি আমার সময় রেপুটেশন যাইনি। এবার আমি অন্য সাবজেক্টে আসবো। আশা করি ধর্ম নিয়ে বক্তৃতাতে আমি উপযুক্ত উত্তরটা দিতে পেরেছি। এরপরেও বক্তৃতাতে যদি বক্তব্য করে ধর্ম বিক্রি করে খান, মনে রাখবেন সাধারণ মানুষের লক্ষ্য করছি, ধর্ম আমরা সবাই ভালোবাসি, যার যার ধর্ম আপনার, উৎসব কিন্তু সবার।
আমরা দুর্গা পুজো করি শান্তিতে, কালী পুজো করি শান্তিতে, সরস্বতী পুজো করি শান্তিতে, ঈদ করি শান্তিতে, আমরা বড়দিন করি শান্তিতে, গুরু নানকের জন্মদিন করি শান্তিতে, মহাবীর জয়ন্তী করি শান্তিতে, গুরু গোবিন্দের জন্মদিন করি শান্তিতে, মাঝে খান জায়েদ খান থেকে শুরু করে আদিবাসী সাঁওতালি শিল্পী তপশিলি যত প্রোগ্রাম, লোকনাথ ঠাকুর থেকে শুরু করে একেবারে অনুকূল ঠাকুর, ওঙ্কার নাম থেকে শুরু করে সবার আপনাদের কাছে আমাদের উপদেশ দিতে হবে, জ্ঞান দিতে হবে। একদিন আমার বলে দিলে মতোয়ারিকে বেরোতে দেবো না, মানে অনেক বই পাড়ায় মতোয়ারিকে একটা ডাক দেবে না, সেটাই শুরু বুঝিস। ডাক্তার দিচ্ছে না, তার কারণ জনগণ যখন সাথে আছে তখন দূরে কোথায় কথা বলে কেন কোথায় তোদের তখন 100 মিলিয়ন টাকা দেয় না। আজকে তো হাউস বড় করার হতো 66 লক্ষ যত্ন ভোট রাখবে, আমরা কাজ দিয়েছি আমাদের নিজেদের টাকায় কর্মসূচি করবো 61 কোটি কর্মসূচি আমরা তৈরি করেছি। শুধুমাত্র আমরা নাকি অনেক লোন নিই, ওরা নাকি লোন নেয়। আমাদের জিএসডি রেশিও কেন্দ্রীয় সরকারের থেকে কম, আমাদের 37.98%, যেখানে কেন্দ্রীয় সরকারের জিএসডি রেশিও 56.9%। বাংলার ঋণ হচ্ছে কেন? বামফ্রন্ট সরকার রেখে দিয়েছে আমাদের জন্য উপহার, এবং যাওয়ার আগে স্মল সেভিংস থেকে পর্যন্ত টাকা দিয়েছে, যে টাকা আমাদের এখন শোধ করতে হচ্ছে। আর অর্থনৈতিক নিয়ম হচ্ছে যতক্ষণ টাকাটা সম্পূর্ণ শোধ না হবে তখন কিন্তু ঋণটা লাগাতে লাগাতে বাড়বে। আমরা পেশ করছি আমাদের বিকাশে, এই ঋণ কেরালাতেও আছে, পাঞ্জাবেও আছে, রাজস্থানেও আছে, মধ্যপ্রদেশেও আছে, উত্তরপ্রদেশেও আছে। একবার জিজ্ঞেস করে দেখেছো তোমার কেন্দ্রের ঋণ কত? আমাদের যদি ঋণ প্রতি বছর আমাদের 75,000 থেকে 1 লাখ কোটি টাকা করে ঋণ ফেলে যাওয়া ঋণ, এবছরও 75,000 টাকা দিতে হবে, 75,000 কোটি টাকা। বাংলার মোট ঋণ যেখানে 7,71,000 কোটি টাকা, সেখানে কেন্দ্রীয় ঋণ কত? নেই না, একদম নেই, মিশিয়েছে বাবু সোনা গাল দিয়ে প্রয়োগ করে, আমি নাচিয়ে নাচিয়ে কথা বলি। জিজ্ঞেস করুন তুমি যেমন বেরোবে তো বেরোবে বাংলার ঋণ নিয়ে খুব বড়, বাংলার ঋণ হচ্ছে 7,71,000 কোটি। কেন্দ্রীয় সরকারের ঋণ কত বাবু সোনা? 216 লক্ষ টাকা। উত্তর দেওয়ার মতো জায়গা আছে? তোমরা যদি অর্থনৈতিক ধস নামাও, রাজ্যগুলোকে সফল করতেই হবে। 216 লক্ষ টাকা, 216 লক্ষ ছাড়ো না, 216 লক্ষ টাকা। তুমি সাত নিয়ে কোশ্চেন করো, আমি বুঝি আমাদের বাড়িতে যেটা বাড়িতে ছিল ব্যয়, অথচ কেন্দ্রীয় সরকার 2.9
18% অর্থাৎ 2011 সাল থেকে বৃদ্ধি পেয়েছে 13.92। পঞ্চায়েত গ্রামোন্নয়ন প্রায় 200 কোটি টাকা। অন্যান্য অনেক কিছু আছে যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বাজেটে কি বলেছি বলে আমি সেই কথা রিপিট করবো না। আমি কাগজটা দিয়ে দেবো, বলা হয়েছে বলে ধরে নেবে। আমি দিচ্ছি এমন হয়ে যাবো। স্যালাইন ইস্যু দেখতে তুলেছে বিরোধী দল, তারা এখানে সশরীরে না থাকলেও তারা বাইরে কেউ কেউ শুনছে এবং তাদের কিছু লোকজন আছেন শুনছে। খবরটা জানিয়ে দেবেন। মেদিনীপুর মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গার ল্যাকটেট সলিউশন ব্যবহৃত হয়েছে সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যেটার কোয়ালিটিতে কোনো রকম গরম নেই। সঠিক মানে স্যালাইন হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। ওষুধের কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের স্ট্রিক্ট প্রোটোকল রয়েছে। তাতে খারাপ মানের ওষুধ সরবরাহ খুব ইন্টেনশন না থাকলে কেউ যদি চক্রান্ত করবো বলে ভাবে অসম্ভব। আপনাদের দেখাতে বলি, সেন্ট্রাল মেডিকেল স্টোর টেন্ডার করে যে রিঙ্গার ল্যাকটেট সলিউশন বা অন্যান্য স্যালাইন প্রক্রিয়া করে হাসপাতালে সাপ্লাইয়ের আগে সেগুলির গুণমান অত্যন্ত ভালোভাবে যাচাই করা হয়। প্রত্যেক ব্যাচের থেকে স্যাম্পল পাঠিয়ে দুটি আলাদা আলাদা ল্যাবে, যা একটি ন্যাশনাল লেভেল NABL অনুমোদিত, তাদের থেকেও পরীক্ষা করা হয় এবং ল্যাব যথাযথ সার্টিফিকেট দিয়ে তবে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সেই সার্টিফিকেট দিয়ে তবে সাপ্লাই রিসিভ করে। তাছাড়াও র্যান্ডম সাপ্লাই স্যাম্পল কালেক্ট করে NABL অনুমোদিত ল্যাব এবং স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো আরেকবার প্রুফ চেকের জন্য। রিপোর্ট ঠিকঠাক নেই তবে এটা ব্যবহার করা হয়। মেদিনীপুর যে আছে আমাদের সাথে দেখা করেছি। খুবই আমি দুঃখের সাথে আছি, প্রথমত আমাদের মধ্যে নেই বা প্রথমবার আমি দেখতে গিয়েছিলাম আইটিতে, সেদিকে আমি দেখছিলাম যে যেগুলো জেনে আছে আমি তাদের পরিবারের সাথে কথা বলে তাদের সাথে দেখা করেছি। আমাদের গর্বের কথা, কেউ যে পাঁচামিতে কাজ শুরু হয়ে গেছে এবং আমি বিডিএস করেছিলাম কিন্তু হাউস করা হয়নি। কেউ যে পাঁচামি দেওয়ানগঞ্জ করেছিল BPDH ওল্ড ব্লকের জন্য কনসেন্ট বেসড বিল্ডিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্যাকেজ রাজ্য সরকার 2021 16 নভেম্বর তৈরি করে। ওল্ড ব্লকের মোট 3370 একর 70.64 একর এলাকা মোট 4838টি পরিবার রয়েছে, যার মধ্যে 90% বেশি পরিবার প্রকল্পের পক্ষে লিখিতভাবে সম্মতি দিয়েছে। প্রয়োজন অনুসারে এখন পর্যন্ত রায়পুরের কাছ থেকে মোট 406.84 একর জমি কেনা হয়েছে, যার জন্য প্রতি বিঘা জমির দাম 13 লক্ষ টাকা করে 158.41 কোটি টাকা দেওয়া হয়েছে। প্যাকেজের অংশ হিসেবে আমরা 1424 জনকে সরকারি চাকরি প্রদান করেছি। প্রতি পরিবারে একজনকে চাকরি, 877 জনকে জুনিয়র পুলিশ কনস্টেবল এবং 547 জনকে গ্রুপ বি পদে। এছাড়াও প্রকল্পের জন্য জমি দিয়েছে কিন্তু 18 বছর পূর্ণ হয়নি, তাই এরকম 65 জনকে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যতক্ষণ সে চাকরি না পাচ্ছে তাকে মাসে 10,000 টাকা করে দেওয়া হয়। যখন তার 18 বছর হয়ে যাবে তখন সে চাকরিটা পেয়ে যাবে। এইরকমই অন্যান্য জায়গাতেও যারা জমি দেবে, আগামী দিন যাবে বাড়ি ঘরে যাবে, এগুলো মানে এমনি জমি, কৃষি জমি আছে কিছু, আমাদের নিজস্ব জমি আছে কিছু, তাদের প্রয়োজনে বাড়ি করতে হবে। বাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল সবটাই গভর্নমেন্ট করে দেবে। আর এই প্রজেক্ট হয়ে গেলে 100 বছর আমাদের পাওয়ারের কোনো ক্রাইসিস থাকবে না, আর শুনতে হবে না লোডশেডিং এর সরকার আর নেই দরকার এবং পাওয়ারের দাম
1,72,00,000 করেছে। আপনারা কিন্তু সরকারি টিচারদের জন্য বলেছে হ্যাঁ, সরকারি টিচার প্যারাটিচার দেওয়া হচ্ছে, তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশ জারি করা হচ্ছে। কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না, তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে। কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণ একটা পয়সা না হচ্ছে, রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে, বিকজ অফ মাই কমন ফ্রেন্ড ফ্রম অপোজিশন, the jealous people get very jealous, হিংসুটে কুচুটে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী, কারো দল সহ্য করতে পারে না। এতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলার চাকরি হতো, সেটা তোমরা আটকে দিলে, লজ্জা করে না? কাউকে চাকরি দেওয়ার ক্ষমতায় বন্ধ করে দেওয়ার অবস্থা। তা সত্ত্বেও শুনলে খুশি হবে, আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরি বন্দোবস্ত করেছি বিভিন্ন অর্গানাইজেশন। বাংলা থেকে 10 লাখ ছেলে মেয়ে চাকরি পেয়েছে, আরো কয়েক লক্ষ প্রসেসে আছে। খাদ্য সাথী স্কিমে অন্যান্য রাজ্যে দেয় 50%। এই যে মোদীবাবুর নামে পোস্টার করে না, সব আমরা দিচ্ছি না। একমাত্র এসএসসি কি একটা আছে, একটা সার্ভে হচ্ছে আমরা আগে তাদের বড় 50% পড়ে, কিন্তু আর 50% পায় না। এটা আমরা নিজের টাকা দিয়ে দিই। এটা মাথায় রাখবেন। খাদ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা খাদ্য সাথীতে 8,80 লক্ষ লোককে দিচ্ছি, সেটা পাবে। কাস্ট সার্টিফিকেট দিয়ে কেউ বলেছে, কিন্তু এই কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না। কাস্ট সার্টিফিকেট মানে বোঝেন, বাড়িয়ে দিয়ে সেই টাকাটা ওদের যেন ওদের বিনামূল্যে তুমি পাচ্ছ না তা নয়। আর ওবিসির মধ্যে তো শিশু কাস্ট আছে, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে আছে, হিন্দু আছে, তো তোমাদের তো হিংসা কেন? দুয়ারে সরকারের মাধ্যমে 9টি রাউন্ডে 12 কোটি লোক এসেছে, তার মধ্যে 10,71,00,000 লক্ষ অ্যাপ্লিকেশন জমা করেছে, এবং এর মধ্যে 9,30 লক্ষ পরিষেবা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন 12 লক্ষ বাড়ি হাফ টাকা আমরা দিয়ে দিয়েছি, এবং ডিসেম্বরে হাফ টাকা আবার পেয়ে যাবে। তারপরে আমরা আবার ডিসেম্বরে আরো 16 লক্ষ বাড়ির জন্য হাফ টাকা দেব, আবার জুনের মধ্যে তারা আরো হাফ টাকা দেবে। 28 লক্ষ যেটা আমাদের সামনে এসেছিল, তার বাদেও যদি কেউ বাদ থাকে সেটা আমরা কেস বাই কেস করে দিতে পারবো। 28 লক্ষ যদি করে দিতে পারি, আর যদি 5 লক্ষ লাগে, এটা আমার কাছে নিয়ম ম্যাটার, আমাদের গভর্নমেন্টের কাছে। আমরা মানুষের জন্য কাজ করলে আমরা খুশি হই। আমরা মনে করি এটা আমাদের কৃতিত্ব নয়, এটা জনগণের কৃতিত্ব, জনগণ আমাদের কাজটা করতে দিয়েছে। এটা আমার একা কিছু নয়, আমাদের কারো কিছু নয়, এটা জনগণ। আমরা 37,000 কিলোমিটার রাস্তা, গ্রামীণ রাস্তা তৈরি করেছি, আরো 54 লক্ষ বাড়ি আমরা তৈরি করেছি। বাংলা কষ্ট হিংসার কারণ জানেন, কান্ট্রিতে বাংলা ওই আবাস যোজনা মানে বাংলা বাড়ি, গ্রামীণ সড়ক আর 100 দিনের কাজে বাংলা ছিল প্রথম পরপর 5 বার। তাই মুশকিল দিল, আরে বাংলার নাম তো রাখা যাবে না, বাংলা যদি থাকে তাহলে তো আমার ডাবল ইঞ্জিন সরকারের কি হবে, আমার ট্রিপল ইঞ্জিন সরকারের কি হবে, মুশকিলের সম্পর্ক নিয়েছে। আর নির্মল দেখতে, তুমি নির্মল করো, নির্মলা দেবী কত বড় মিথ্যে কথা বললেন যে এখানে নাকি জব কার্ড ছিল। আমরা কোনো সঠিক করে আগে 5,000 সামথিং ছিল মাত্র নিয়েছি, 153টা কমিটি পাঠিয়েছিল, তারা প্রত্যেকটা ক্লারিফিকেশন নিয়ে গেছে। তারপরেও বলো কেন দাওনি? ভাবো আমরা ভর্তি করবো তোমাদের কাছে, ভিক্ষে কেন চাইবো? আমি চাই ভিক্ষা যেন না করে সবসময় মানুষের জন্য পাচ্ছি। তাই মনে রাখবেন, আমরা
করেছি খুব সুবিধা। আমি লোকসভা ইলেকশনের সময় দিলাম জল জীবন মিশন প্রধানমন্ত্রী का है क्या दिया गया है 90% খরচ হচ্ছে আর 10% তুমি দিয়ে তুমি প্রোগ্রামের নাম দেবে তোমার ইচ্ছা হতো। আমার বাংলা বলার আলাদা, আমরা জল স্বপ্ন করি, আমরা জল স্বপ্ন করবো, জায়গা কিনবো আমরা, পাইপ পরিবার খরচা দেবো আমরা, মেনটেন্যান্স করবো আমরা, গ্যাস মানি 40% দেবো আমরা, জল দেবো আমরা। আর তুমি কিছু না করে শুধু ইলেকশনের সময় অ্যাড করবে। এখন দেখবেন গান্ধীজির নামে স্টেডিয়াম হয় না, নেহরুর নামে হয় না, রবীন্দ্রনাথের নামে হয় না, বিবেকানন্দের নামে হয় না, নজরুলের নামে হয় না, পঞ্চানন বর্মার নামে হয় না, রঘুনাথ মুর্মুর নামে হয় না। যা বলছেন বলছেন, আমি আর বলছি বলে রাখি বিজেপি এসে আমরা নাকি কিচ্ছু জাস্ট উত্তর দিচ্ছি আমি, কারণ আমার একটা রেস করছি, আমার তো যা অধিকার আছে ওনার প্রেজেন্ট না থাকলে পয়সা নেই। 19 লক্ষ কোটি টাকার প্রপোজাল এসেছে, তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা আগে বিজেপি কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকিটা প্রসেস আছে। हमने उन्होंने आपसे दिखाने के लिए जो करते हैं, लेकिन असल में क्या है जरा तो दिखाइए, then you will see that that is out of the bag. It is not for you all. আর এই বিজনেসও আমরা 4 লক্ষ কোথায় 4,40,595 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল পেয়েছি। এর মধ্যে 200 সাইড হয়েছে। তাছাড়াও স্যার আপনি কল্পনা করতে পারবেন না, 4-5টা স্টিল ইন্ডাস্ট্রি করার প্রপোজাল এখানে এসেছে। ওএনজিসি গ্যাসের মাইনিং লাইসেন্স দিয়ে চলতে আসানসোল দুর্গাপুরে সেল গ্যাস আবিষ্কার হয়েছে, ওখানেও বিরাট বিরাট ইন্ডাস্ট্রি আসছে। এছাড়াও ছটা ইকোনমিক করিডর হচ্ছে, পুরুলিয়া রঘুনাথপুরে 52,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। এবং লোকে আমাদের কোনো শুধু জায়গা দিন, আমরা করতে চাই। কালকে আমাদের একদিন এসছে বলছি কটা পাওয়ার সেক্টর দরকার, কটা সেলস সেক্টর দরকার, আমরা এখানে করতে চাই। কারণ বেঙ্গলের স্টেবিলিটি আছে, বেঙ্গলে একটা ম্যান্ডেট লস হয়নি, এটা অন্য জায়গায় হয়। আগে 65,000 থেকে 70,000 ম্যান্ডেট লস হতো, এখন নট এ সিঙ্গেল ডে। ধর্মঘট স্ট্রাইক আমরা অ্যালাউ করি না, আমরা কাজ করতে ভালোবাসি, আমরা কাজ করি। স্টেট লেভেল সিআরপি কমিটি হয়ে গেছে। তাছাড়াও সারা বাংলা শুধু একটা বলে জঙ্গলমহলে কোটি কোটি টাকা দিয়েছে, আর ওইটাকে শুরু পারবে উত্তরবঙ্গ কোটি কোটি টাকা দিয়েছে, এইটা নিয়ে বিচার করবেন না। সবটাকেই ওরা পায়, সব ডিপার্টমেন্টে যত ডিপার্টমেন্ট আছে ওই টাকাটা এক্সট্রা দেওয়া হয়, লোকালি পুরস্কার পাশে। কিন্তু জঙ্গলমহল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গ্রাম পঞ্চায়েত থেকেও টাকা পায়, ওয়াটার থেকেও পায়, ইরিগেশন থেকেও পায়, পঞ্চায়েত থেকেও পায়, পিএইচ থেকেও পায়, মূলপঞ্চায়েত থেকেও পায়, সব থেকে আমার কোনো আছে ওটা ওই টাকাটাই হয় না। পিরামিড থেকেও পায়, ওটা ওই টাকাটাই হয় না। শিক্ষাশ্রী, লক্ষ্মী ভান্ডার, ঐক্যশ্রী স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, দেখেছি আমরা দেয় টাকা। আগের বারে আমরা 44 লক্ষ দিয়েছিলাম, এবারে মার্চের মধ্যে আমার টার্গেট হচ্ছে 45 লক্ষ। গভর্নর যখন ভাষণ দিয়েছিলেন ওটা ডিসেম্বরে গেছে, কিন্তু ডিসেম্বরের পরে ফেব্রুয়ারিতে ওটা 33 লক্ষ হয়ে গেছে, আর মার্চের লাস্ট আপডেট হবে 45 লক্ষ হবে। এবং দেবতা কাশ্মীরে শুধু 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, পুরুলিয়া 2 লক্ষ কর্মসংস্থান হবে। আমাদের বছর খরচ আইটিতে এইরকম চারিদিকে ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, বাংলায় ভর্তি। মনে রাখবে বাংলায় ভারতবর্ষের ভবিষ্যৎ, বাংলা ইজ দ্য গেটওয়ে অফ ওয়ার্ল্ড। এছাড়াও কোনো ইকোনমিক করিডর যা
লক্ষ সাড়ে জয়েন করবে, 7.5 লক্ষ মানে কর্মসংস্থান তৈরি করা হয়েছে। এমএসএমই শুধু 1 কোটি 30 লক্ষ লোক কাজ করে। আর এখন আমরা সেন্ট্রাল গ্রুপ থেকে শুরু করে ওদের জন্য প্রতি ডিস্ট্রিক্টে 1 একর করে জমি দিচ্ছি। বড় বড় দুই বাজার বা সমন্বয় টাইপের হবে, দুটো ভোট থাকবে শুধু সেন্ট্রাল গ্রুপের জন্য, কারণ তাদের বিজনেস যেটা গ্রামে তৈরি করে তারা বিক্রি করতে পারে। সিলিকন ভ্যালি 27,000 কোটি টাকার বিনিয়োগ, 75,000 আইটি কর্মসংস্থান, বিশ্বের তৃতীয় বৃহত্তম চিপ প্রস্তুতকারক গ্লোবাল ফাউন্ড্রিজ কলকাতায় একটি সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটি করছে। আইটি সেক্টরে 2,800 আইটি কোম্পানি 2 লক্ষের বেশি প্রফেশনাল কাজ করছে। তাৎপুরে বড়ি সমুদ্র বন্দর, দীঘা থেকে বিমানবন্দর স্টেশন, ম্যানুফ্যাকচারিং, রেলওয়ে বহন থেকে শুরু করে মেট্রো কোচ, যাত্রীবাহী কোচ, ভারী যন্ত্রপাতি সবকিছু রাজ্যে উৎপাদন শুরু হয়েছে। বাংলা এখন দেশের সিমেন্ট খাবো, যেমন রেগানা সিমেন্ট খাবো, নামি দামি 32টি ইউনিট এখানে উৎপাদন শুরু করেছে। শুধু সিমেন্ট নয়, ইস্পাত শিল্পের ক্ষেত্রেও বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানে। আমাদের 2023 সালে 1 কোটি 10 লক্ষ মেট্রিক টন স্টিল উৎপাদন হয়েছে, আরো বাড়বে। তার বেশি করা হচ্ছে। মোটামুটি বিরোধীরা যেগুলো বলেছিল সবটাই করেছি। বাজেট তো দারুণ হয়েছে, বাজেট আর দেশটির কোনো তুলনাই হয় না। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, শুধু একটা ধর্মকে কি করে ওরাকে বাংলার কালচারটা নষ্ট করে দেয়, বাংলার সংস্কৃতিটা নষ্ট হয়ে যায়। বাংলার যে একটা মননশীলতা, একটা চিন্তাশীলতা, একটা দৃষ্টি, একটা কৃষ্টি, একটা সৃষ্টি, সেটাকে নষ্ট করে নিজেদের চাপন ধর্ম যেটা নতুন করে তৈরি হয়েছে, সেই চাপন ধর্ম স্বামী বিবেকানন্দের নয়, গান্ধীজির নয়, সেই চাপন ধর্ম শুরু করে দিয়েছে মানুষের উপর বাংলায় তৈরি সৃষ্টি করবার। কারণ বাংলার মানুষ কখনো আত্মসমর্পণ করে না। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে একেবারে আমাদের নবজাগরণের আন্দোলন, বর্ণ পরিচয় থেকে সতীদাহ প্রথা নিবারণ, বাল্য বিবাহ রোধ থেকে বিধবা বিবাহ প্রচলন, সব অবদান কিন্তু বাংলার মাটিতে। তাই বাংলার মাটিকে যারা ছোট করতে চায়, আমি তাদের বলবো প্লিজ দয়া করে নিজেদের আর চান করবেন না, আর ছোট করবেন না, বরঞ্চ বাংলার মায়ের প্রতি একটু শ্রদ্ধা জানিয়ে বলি, আমার মাথা নত করে গাঁকে তোমার চরণ উদ্ধার করে, সকল অহংকারী আমার বড় চোখে চলে। আর ওরা যে আমাদের গালি দিয়ে যাচ্ছে, আমি শুধু বলবো একটা কথা, অপেক্ষা করুন প্রত্যুত্তরের জন্য। শুকনো গাঁয়ে দিদি ভাসানো যায় শুকনো গানে না, শুকনো গাঁয়ে আসুক জীবনের কন্যা উত্তম মধুর, শুকনো গাঁয়ে আসুক জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। আর হিংসা কুচুরি চক্রান্ত ধুয়ে যা, जब दुनिया बीच भी कोई मामला तैयारी ना हो, एक बार भी तैयारी हो, जेरा है जेरे स्कूल बंद कर देना और खाना की खाए जेरा भी करते हो। স্বাধীনতা গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সম্প্রীতি ঐক্য সংস্কৃতিকে যদি বাঁচাতে হয়, আমি সব ধর্মকে ভালোবাসি, সব ভাষাকে ভালোবাসি, ভারতবর্ষের সব রাজ্যকে ভালোবাসি। আমি সমাজে আবার বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই মানব। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, হিন্দু, বৌদ্ধ, জৈন, পারস্য, মুসলমান, খ্রিস্টান। আর বলবো আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরা লাগে, মরবো না ভাই, মরবো না। পরীক্ষা মাঝে মাঝে তুফান নেয়,
করে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর এই কতগুলো নকল ধর্মীয় বৌদ্ধার্মিকের কথায় আমি বাংলার মাটি অসম্মানিত করতে দেব না। জগন্নাথ ধামে নিশ্চয়ই একসাথে না গিয়ে প্ল্যানিং অনুযায়ী সবাই অপরাধী হবে, আগাম শুভেচ্ছা জানাবেন। যতটুকু আস্তে আস্তে করবেন, আমরা হাইট তুলে কিছু করবো না, যাতে কোনো স্ট্যাম্পের ভয়। সামনে শিবরাত্রি আছে, আল্লাহ ভালো করবেন। সামনে রমজান আছে, রোজার মাসগুলো আপনাদের সকলকে রোজার মোবারক জানাচ্ছি, শিবরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি এবং দোলের হ্যাপি দোল, সবাইকে হ্যাপি হোলি তার শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুন, আর নিজেকে নিজের মনুষ্যত্বটাকে ভালোবাসুন, নিজের মনুষ্যত্ব। ভাষাটা বলার আগে ভাষাটা জানুন, ভাষাটা চর্চা করুন। ভাষাটাও কিন্তু একটা ছন্দ, একটা রীতি। ভাষা না জেনে কুকথা অকথা বলে বাংলার মানুষকে অসম্মান আর অপমান করবেন না। যদি ভাষা শিখতে চান, ভাষাঞ্জলি করুন, গীতবিতান করুন, সঞ্চিতা করুন, সঞ্চয়িতা করুন, স্বামী বিবেকানন্দের তরুণের সঙ্গ করুন, সবুজের অভিযান নেতাজি সুভাষচন্দ্র করুন, স্বামী নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের সঙ্গ এবং সবুজের অভিযান করুন, বিবেকানন্দের কল্পনা করুন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত করুন। অনেক কিছু জানতে পারবেন এবং জানতে গেলে এগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। মুখে কথা আছে করে লাইফে বলতে হবে এর কোনো নয়। আমি কিন্তু আজকে বলতে পারতাম আপনার ভাষায় কথা, কিন্তু আমি বললাম না। তার কারণ তুমি অধম করিয়া আমি কিন্তু বই করে দেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জানান, জোহার। আরো মাননীয় মহোদয়, আপনার প্রতি যে আচরণ করেছে আমরা সবাই তাই জানাই। আমি আমাকে আপনার কর্তব্য পালন করার জন্য আরো পরিবেশিত হওয়ার জন্য আরো সঠিক মনোভাব নিয়ে এই সঠিক বিধানসভার আপনি গুরুত্ব আরো বেশি করে সম্মানের সাথে অর্জন করুন। আমার পুরো সেক্রেটারিকে সাহায্যে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ মাধ্যমেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের জানা প্রয়োজন ছিল, আপনাদের অনেক অবাক লাগবে। আমি প্রেস মিডিয়াকে ইচ্ছে করে আজকে রেখে দিই, কালকে গতকাল যে প্রেস মিডিয়ার সামনে যে বক্তব্য বিরোধী দলের নেতা রেখেছেন, আমার ধরনের উপযুক্ত জবাব মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন। সেই জন্য আমি প্রেস মিডিয়াকে there is no agreement to the motion of thanks on governance address. Now I put the motion, vote by the show the bottom of the agreement, please say aye. Please say no. I have it. The motion is adopted. The motion is adopted. The House stands adjourned to 11 a.m. on Wednesday, the 19th February 2025. Thank you.